আসসালামু আলাইকুম। আজ আমরা আনমডিফাইড রিপোর্ট নিয়ে কথা বলবো। দ্যাট মিনস আইএসএ 700। আইএসএ 700 এ মূলত আনমডিফাইড বা আনকোয়ালিফাইড অডিট রিপোর্ট এবং আনকোয়ালিফাইড অডিট রিপোর্টে যে সমস্ত প্যারাগ্রাফ বা এলিমেন্টগুলো থাকে সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। সো আমরা আনমডিফাইড বা আনকোয়ালিফাইড ওপিনিয়ন বলতে কি বুঝি? The auditor is satisfied that the evidence obtained is sufficient and appropriate and supports the view presented in the financial statement prepared by the company's management. যখন অডিটর তার সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট অডিট এভিডেন্স গ্যাদার করে এবং ফিনান্সিয়াল স্টেটমেন্টের যে প্রেজেন্টেশনটা ম্যানেজমেন্ট অডিটরের কাছে শো করেছে সেটা অডিটর মনে করে যে তার যে অডিট এভিডেন্স সে গ্যাদার করেছে সেই অনুযায়ী এটা ঠিক আছে এবং সে আরও বলে থাকে যে দ্য অডিটর কনক্লুডস দ্যাট দ্য ফিনান্সিয়াল স্টেটমেন্টস গিভ এ ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ ইন অ্যাকর্ডেন্স উইথ আইডেন্টিফাইড ফিনান্সিয়াল রিপোর্টিং ফ্রেমওয়ার্ক। দ্যাট মিনস আমাদের দেশের পার্সপেক্টিভে আইডেন্টিফাইড ফিনান্সিয়াল রিপোর্টিং ফ্রেমওয়ার্ক হচ্ছে আইএস অ্যান্ড আইএফআরএস। সো আইএস এবং আইএফআরএস অনুযায়ী ফিনান্সিয়াল স্টেটমেন্টটা তৈরি করা হয়েছে এবং ফিনান্সিয়াল স্টেটমেন্টটা কি করছে? ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ দিচ্ছে। এখানে দুইটা ইকুইভ্যালেন্ট ওয়ার্ড, আইদার আমরা বলবো ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ অথবা বলবো প্রেজেন্টেড ফেয়ারলি ইন অল ম্যাটেরিয়াল রেসপেক্টস। যে কোনো একটা ইউজ করতে হবে, দুইটা কিন্তু ইউজ করা যাবে না। এক্সপেকটেশন গ্যাপ, অডিট এক্সপেকটেশন গ্যাপ কমানোর জন্য সবসময় রিসার্চাররা তাদের রিসার্চটা কন্টিনিউ করে, রিসার্চটাকে অনগোয়িং রাখে এবং এই রিসার্চের সুবাদে 2019 অনওয়ার্ডস এই 700-কে রিভাইজ করা হয় এবং 700-কে রিভাইজ করে কি করা হয়, যে মূল চেঞ্জগুলো এসেছে সেগুলো এখানে আমি আলোকপাত করার চেষ্টা করেছি। দ্য অডিট ওপিনিয়ন ইজ প্লেসড এট দ্য স্টার্ট অফ দ্য রিপোর্ট। আগে ওপিনিয়ন প্যারাগ্রাফটা ছিল সবার শেষে, অনেক সময় ইউজাররা ওই ওপিনিয়ন প্যারাগ্রাফটা পর্যন্ত যেতেও না, অথচ ওপিনিয়ন প্যারাগ্রাফটা হচ্ছে অডিট রিপোর্টের একেবারে মেইন প্যারাগ্রাফ। সো এই বিষয়টা মাথায় রেখে এবং এক্সপেকটেশন গ্যাপটা কমানোর জন্য ওপিনিয়ন প্যারাগ্রাফকে এখন অডিট রিপোর্টের একদম শুরুতে আনা হয়েছে। তারপরে যেটা করা হয়েছে, আইএসএ 701 অনুযায়ী লিস্টেড কোম্পানির জন্য কি অডিট ম্যাটার্স এই প্যারাগ্রাফটা আনা হয়েছে। তারপরে অডিটরের রেসপন্সিবিলিটিস প্যারাগ্রাফটাকে আরো ডিটেল করা হয়েছে। আইএসএ 570 অনুযায়ী এখন কোনো গোয়িং কনসার্ন ইস্যু যদি অডিট রিপোর্টে দিতে চাই আমরা, তাহলে এটার জন্য একটা সেপারেট প্যারাগ্রাফ আমাদেরকে ইউজ করতে হবে, ম্যাটেরিয়াল আনসার্টেনিটি রিলেটেড টু গোয়িং কনসার্ন। দেন আদার ইনফরমেশন, যেটা আইএসএ 720 2019 সালের আগে এই জিনিসটা অডিট রিপোর্টে ছিল না, আদার ইনফরমেশনটা অডিট রিপোর্টে ইনক্লুড করা হয়েছে। আর আমাদের যে অডিট রিপোর্টের যে এনহ্যান্স করা হয়েছে, এটা আগেই আমি রিপিট করেছি যে কি অডিট ম্যাটার্স, সেই বিষয়টাকে আবার এখানে বলা হচ্ছে। এখন আমরা দেখব যে একটা আনকোয়ালিফাইড বা আনমডিফাইড অডিট রিপোর্টের কতগুলো এলিমেন্ট বা প্যারাগ্রাফ থাকে। সবার আগে যে প্যারাগ্রাফ বা এলিমেন্ট সেটা হচ্ছে টাইটেল। আমরা জানি যে কোনো রিপোর্টের জন্য একটা টাইটেল থাকা উচিত। সো অডিট রিপোর্টের জন্য আমরা একটা টাইটেল ইউজ করি। আমরা এমন একটা টাইটেল ইউজ করার চেষ্টা করি যেটা যে কোনো রিপোর্ট থেকে, যে অন্য কোনো অ্যাসুরেন্স রিপোর্ট থেকে বা কোম্পানির এমপ্লয়ীদের কোনো রিপোর্ট থেকে, যে কোনো রিপোর্ট থেকে যেন এই রিপোর্টটাকে আলাদা করা যায়। এই জন্য আমরা লিখি ইন্ডিপেন্ডেন্ট অডিটরস রিপোর্ট। আমরা যে টাইটেলটা ইউজ করি সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অডিটরস রিপোর্ট। সে অডিটর যে ইন্ডিপেন্ডেন্ট, যে কোনো প্রফেশনের তুলনায় যে অডিটরকে হাই লেভেল অফ ইন্ডিপেন্ডেন্স মেনটেন করতে হয়, যেহেতু তার এবং
ইন্টেন্ডেড ইউজার্স বা শেয়ার হোল্ডারদের মাঝখানে রয়েছে রেসপন্সিবল পার্টি, দ্যাট মিনস ম্যানেজমেন্ট অ্যান্ড দোজ চার্জ উইথ গভর্নেন্স। কোনো কারণে যদি অডিটর তাদের উপরে বায়াসড হয়ে যায়, তাহলে শেয়ার হোল্ডাররা যে অডিটরকে অ্যাপয়েন্টমেন্ট দিল, তাদের যে উদ্দেশ্য, এই উদ্দেশ্যটা ব্যাহত হবে। এই জন্যই অডিটরের ইন্ডিপেন্ডেন্স মেনটেন করাটা বেশি জরুরি। আর এর ফলশ্রুতিতেই আমরা টাইটেলে বলে থাকি ইন্ডিপেন্ডেন্ট অডিটরস রিপোর্ট। দেন যে প্যারাগ্রাফটা থাকে সেটা হচ্ছে অ্যাড্রেসি। অ্যাড্রেসি মিনস যাকে অডিট রিপোর্ট অ্যাড্রেস করা হয়। নর্মালি অডিটরস আর অ্যাপয়েন্টেড বাই শেয়ার হোল্ডার্স ইন এজিএম। যেহেতু এজিএম এ শেয়ার হোল্ডাররা অডিটরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে থাকে, তো সেজন্য আমরা কি করি, নর্মালি অডিট রিপোর্টটা ইস্যু করা হয় টু দ্য শেয়ার হোল্ডার্স। সো আমরা এইভাবে লিখি যে ইন্ডিপেন্ডেন্ট অডিটরস রিপোর্ট টু দ্য শেয়ার হোল্ডার্স অফ এবিসি কোম্পানি লিমিটেড। অথবা আমরা কোনো কোনো ক্ষেত্রে শেয়ার হোল্ডারের বদলে টু দ্য বোর্ড অফ ডিরেক্টরস অফ এবিসি কোম্পানি লিমিটেডও লিখতে পারি। তো স্বভাবতই প্রশ্ন চলে আসতে পারে যে একটা উদাহরণ দেন যে কোথায় আমরা শেয়ার হোল্ডারকে বাদ দিয়ে বোর্ড অফ ডিরেক্টরসকে অ্যাড্রেস করতে পারি অডিট রিপোর্ট। আমরা যদি আমাদের কোম্পানিজ অ্যাক্টের সেকশন 210 এর দিকে তাকাই, সেখানে বলা আছে একটা কোম্পানি নিউলি যখন ইনকর্পোরেটেড হয়, সেই কোম্পানি যারা প্রমোটার ডিরেক্টর তাদেরকে কি করতে হয়, উইদিন 1 month অফ ইটস ইনকর্পোরেশন দে হ্যাভ টু অ্যাপয়েন্ট অডিটর্স। কারণ এজিএম এর তো অনেক দেরি। প্রথম এজিএম এর ক্ষেত্রে কোম্পানি আইনে 18 মাসের সময় দেওয়া হয়েছে, বাট এর আগে তো অডিটর্সকে অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে, অডিট করতে হবে, দেন না এজিএম এ যে অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট এবং অডিট রিপোর্ট সাবমিট হবে টু দ্য শেয়ার হোল্ডার্স। এই জন্য ফার্স্ট অডিটের ক্ষেত্রে, যেহেতু একটা কোম্পানির ফার্স্ট অডিটের ক্ষেত্রে অডিটরকে অ্যাপয়েন্টমেন্ট দেয় বোর্ড অফ ডিরেক্টরস, সো অডিটর চাইলে ফার্স্ট অডিটের ক্ষেত্রে শেয়ার হোল্ডারকে অ্যাড্রেস না করে বোর্ড অফ ডিরেক্টরসকে অ্যাড্রেস করতে পারে। বাট এখানে একটা কথা বলা প্রয়োজন যে সেকশন 210 এ এমন কথা বলা নাই যে, বা কোম্পানি আইনের কোথাও এমন কথা বলা নাই যে ফার্স্ট অডিট রিপোর্ট শেয়ার হোল্ডারকে অ্যাড্রেস করা যাবে না। যেহেতু আমরা একটা টিপিক্যাল এক্সাম্পল খোঁজার চেষ্টা করছি যে কোন ক্ষেত্রে বোর্ড অফ ডিরেক্টরসকে অডিট রিপোর্ট ইস্যু করা যেতে পারে, সেই জন্যই আমরা এই এক্সাম্পলটা সামনে আনলাম। দেন হচ্ছে ওপিনিয়ন প্যারাগ্রাফ। আমরা একটু আগেই দেখে এসেছি যে এক্সপেকটেশন গ্যাপ কমানোর জন্য এবং ইউজারকে আরো অ্যাওয়ার করার জন্য ওপিনিয়ন প্যারাগ্রাফটা সবার আগে নিয়ে আসা হয়েছে। দ্যাট মিনস টাইটেল এবং অ্যাড্রেসের পরেই হচ্ছে ওপিনিয়ন প্যারাগ্রাফ। ওপিনিয়ন প্যারাগ্রাফে শুরুতে 5টা জিনিস ওপিনিয়ন প্যারাগ্রাফে থাকে। আইডেন্টিফাই দ্য এন্টিটি হুজ ফিনান্সিয়াল স্টেটমেন্টস হ্যাভ বিন অডিটেড। কোন কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট অডিট করা হচ্ছে সে কথা বলা থাকে। স্টেট দ্যাট ফিনান্সিয়াল স্টেটমেন্টস হ্যাভ বিন অডিটেড। ফিনান্সিয়াল স্টেটমেন্ট যে অডিট করা হচ্ছে সে কথা বলা থাকে। আইডেন্টিফাই দ্য টাইটেল অফ ইস স্টেটমেন্ট কম্প্রাইজিং দ্য ফিনান্সিয়াল স্টেটমেন্টস। দ্যাট মিনস ফিনান্সিয়াল স্টেটমেন্টের টাইটেলের কথা আমরা বলে থাকি ব্যালেন্স শিট বা স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন, ইনকাম স্টেটমেন্ট, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, এগুলোর কথা আমরা বলে থাকি। রেফার টু দ্য নোটস ইনক্লুডিং দ্য সামারি অফ অ্যাকাউন্টিং পলিসিস। তারপর আমরা নোটকে রেফার করি। সামারি অফ, এখানে আসলে সিগনিফিক্যান্ট অ্যাকাউন্টিং পলিসিটা চেঞ্জ হয়ে গেছে, এটা হবে হচ্ছে ম্যাটেরিয়াল অ্যাকাউন্টিং পলিসি। সামারি অফ ম্যাটেরিয়াল অ্যাকাউন্টিং পলিসি, আমার এখানে আসলে চেঞ্জ করা উচিত ছিল। Then specify the date or period covered by the comprising the financial statements. That means balance sheet by statement of financial position এর জন্য আমরা বলবো as of 31st December 2025 বা 2023, আর বাকিগুলোর জন্য বলবো for the year ended। আর যদি কোনো স্পেসিফিক পিরিয়ড হয় তাহলে আমরা বলবো for the period from এত টু এত। ওপিনিয়ন প্যারাগ্রাফের শেষে এসে আমরা আমাদের ওপিনিয়নটা দেই, যেটার মাধ্যমে বোঝা যায় যে আসলে আমরা একটা আনমডিফাইড বা আনকোয়ালিফাইড ওপিনিয়ন দিয়েছি। এখানে 2টা অপশন, আমরা যে কোনো একটা ইউজ করব, এ অথবা বি। আমরা বলবো ইন আওয়ার ওপিনিয়ন দ্য অ্যাকম্পানিং ফিনান্সিয়াল স্টেটমেন্টস প্রেজেন্ট ফেয়ারলি ইন অল ম্যাটেরিয়াল রেসপেক্টস ইন অ্যাকর্ডেন্স উইথ আইএফআরএস, দ্যাট মিনস দ্য অ্যাপ্লিকেবল ফিনান্সিয়াল রিপোর্টিং ফ্রেমওয়ার্ক। অথবা আমরা বলতে পারি in our opinion the accompanying financial statements give a true and fair view in accordance with applicable
ফিনান্সিয়াল রিপোর্টিং ফ্রেমওয়ার্ক, যে কোনো একটা আমরা ইউজ করব, দুইটা কিন্তু ইউজ করা যাবে না। তো ওপিনিয়ন প্যারাগ্রাফে প্রথমে আমাদের 5টা বিষয়ের কথা উল্লেখ করতে হয়, দেন আমরা যে আনমডিফাইড বা আনকোয়ালিফাইড ওটির অপিনিয়ন দিচ্ছি সেই জিনিসটা আমাদেরকে উল্লেখ করতে হয়। এরপরে হচ্ছে বেসিস ফর ওপিনিয়ন। বেসিস ফর ওপিনিয়ন 2019 সালের আগে আমরা যদি অডিট রিপোর্টগুলো দেখি সেখানে এই প্যারাগ্রাফটা ছিল না। 2019 অনওয়ার্ডস 700 যে রিভিশন হয়ে অ্যাপ্লাইড হয়েছে সেখানে এই বেসিস ফর ওপিনিয়ন প্যারাগ্রাফটা ইনক্লুড করা হয়েছে। যদিও বেসিস ফর ওপিনিয়ন প্যারাগ্রাফে আমরা যে জিনিসগুলা কথা বলে থাকি তার ম্যাক্সিমামই আগেও অডিট রিপোর্টে ছিল। যেমন আমরা যে আইএসএ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস অন অডিটিং অনুযায়ী অডিট করি সে কথা আগেই বলা ছিল। তারপরে এখানে আমরা অডিটরের রেসপন্সিবিলিটি প্যারাগ্রাফকে রেফার করছি। এখানে নতুন যে জিনিসটা এসেছে সেটা হচ্ছে অডিটরস ইন্ডিপেন্ডেন্ট। আগে 2019 এর আগে যে সমস্ত অডিট রিপোর্ট আমরা ইস্যু করতাম সেখানে অডিটর ইন্ডিপেন্ডেন্ট, এটা ইমপ্লিসিট যে অডিটর ইন্ডিপেন্ডেন্ট না হলে সে অডিট করতে পারবে না। বাট 2019 অনওয়ার্ডস অডিট রিপোর্টে আইএসএ 700 রিভাইজ করে বলা হচ্ছে যে না, এখন এক্সপ্লিসিটলি অডিটরকে বলতে হবে যে তারা ইন্ডিপেন্ডেন্ট। এটা তার অডিট রিপোর্টে এই বেসিস ফর ওপিনিয়ন প্যারাগ্রাফে তাকে এক্সপ্লিসিটলি বলতে হবে। সো এই জিনিসটা নতুন সংযোজন হয়েছে 2019 অনওয়ার্ডস অডিট রিপোর্ট। তারপরে অডিটর যে তার ওপিনিয়ন দেওয়ার জন্য যে বেসিস সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট অডিট ওপিনিয়ন সে গ্যাদার করেছে, এটা আগেও ছিল অন্য কোথাও, বাট এটা এখন বেসিস ফর ওপিনিয়ন প্যারাগ্রাফে আনা হয়েছে। এই বেসিস ফর ওপিনিয়ন প্যারাগ্রাফটা এইভাবে যদি আমরা লিখি, এটা হচ্ছে আনকোয়ালিফাইড অডিট রিপোর্টের ক্ষেত্রে। মডিফাইড অডিট রিপোর্টের ক্ষেত্রে কি হবে এটা, সেটা আমি আমার যে মডিফাইড অডিট রিপোর্ট এটার যে ভিডিওটা আমি শেয়ার করেছি সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন। কি অডিট ম্যাটার্স, ISO 701 এটাও টু রিডিউস দ্য এক্সপেকটেশন গ্যাপ, এই ISO 701 কি অডিট ম্যাটার্সটা আনা হয়েছে। বিশেষ করে লিস্টেড কোম্পানির ক্ষেত্রে আমরা এখন কি অডিট ম্যাটার্স গুলো দিয়ে থাকি, এবং এই কি অডিট ম্যাটার্স এর জন্য এখন লিস্টেড কোম্পানির অডিট রিপোর্ট যদি আমরা দেখি 10 থেকে 15 পেজের অডিট রিপোর্ট হয়েছে। ISO 701 দ্যাট মিনস কি অডিট ম্যাটার্স সম্পর্কে যদি আপনারা আরো বিস্তারিত জানতে চান তাহলে এই কি অডিট ম্যাটার্স এর উপর আমার একটা ভিডিও আছে, সেটা আপনারা দেখতে পারেন। আদার ইনফরমেশন, এটাও 2019 অনওয়ার্ডস অডিট রিপোর্টে সংযোজন করা হয়েছে ISO 720 অনুযায়ী যে আদার ইনফরমেশন, এটার উপরেও আমার একটা ডিটেইল ভিডিও আছে, আপনারা চাইলে দেখতে পারেন। রেসপন্সিবিলিটিস অফ ম্যানেজমেন্ট অ্যান্ড দোজ চার্জ উইথ গভর্নেন্স ফর দ্য ফিনান্সিয়াল স্টেটমেন্টস। 2010 সালের পরে যে অডিট রিপোর্টে চেঞ্জ হয় সেখান থেকেই এই আলাদা প্যারাগ্রাফটা চলে আসছে। 2019 অনওয়ার্ডস যে চেঞ্জটা হয়েছে বেসিক্যালি আপনারা দেখছেন, প্রথমে বলা হচ্ছে ফিনান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করা দায়িত্ব IFRS অনুযায়ী এবং ইন্টারনাল কন্ট্রোল সিস্টেমকে এর সাউন্ডনেস এনশিওর করার দায়িত্ব হচ্ছে কাদের, ম্যানেজমেন্টের। এটা আগেও ছিল। নতুন যে জিনিসটা এসেছে সেটা হচ্ছে গোয়িং কনসার্ন। কোম্পানির ম্যানেজমেন্ট যে গোয়িং কনসার্ন বেসিসে ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করবে, এটা আসলে আগে ইমপ্লিসিট ছিল। এখন যেটা বলা হচ্ছে যে না, এটা এক্সপ্লিসিটলি বলতে হবে যে তারা গোয়িং কনসার্ন বেসিসে ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করেছে কিনা এবং এই গোয়িং কনসার্ন বেসিসটা অ্যাপ্রোপ্রিয়েট কিনা, এই রিলেটেড ডিসক্লোজার তাদেরকে দিতে হবে, এবং এটা অডিট রিপোর্টের ম্যানেজমেন্ট রেসপন্সিবিলিটি প্যারাগ্রাফের মধ্যে ইনক্লুড করতে হবে। অডিটর্স রেসপন্সিবিলিটিস ফর দ্য অডিট অফ ফিনান্সিয়াল স্টেটমেন্টস, এটা 2010 অনওয়ার্ডস অডিট রিপোর্টে আলাদা করে প্যারাগ্রাফ হিসেবে আসছে। 2019 অনওয়ার্ডস যে মেজর চেঞ্জটা এসেছে সেটা হচ্ছে আমরা যে অডিট রিপোর্টটা অডিটর ইস্যু করি সেটা যে আমাদের রিজনেবল অ্যাসুরেন্স, আমরা যে অ্যাবসলিউট গ্যারান্টি দিচ্ছি না, এটা আগে অডিট রিপোর্টে কোথাও এক্সপ্লিসিটলি বলা থাকতো না। টু রিডিউস দ্য এক্সপেকটেশন গ্যাপ 2019 অনওয়ার্ডস অডিটর্স রেসপন্সিবিলিটি প্যারাগ্রাফে এই মেজর চেঞ্জটা আনা হয়েছে। সেখানে যেটা বলা হচ্ছে, দেখেন, দে স্টেট দ্যাট রিজনেবল অ্যাসুরেন্স ইজ এ হাই লেভেল অফ অ্যাসুরেন্স but is not a guarantee that an audit conducted in accordance with ISS will always dictate a material misstatement when it exists. So এখানে ক্লিয়ারলি ইউজারকে বোঝানো হচ্ছে যে আমরা যে রিজনেবল অ্যাসুরেন্স দিচ্ছি এটা হাই লেভেল অফ অ্যাসুরেন্স, বাট ইট ইজ নট অ্যান অ্যাবসলিউট গ্যারান্টি।
দ্যাট মিনস আমরা আনকোয়ালিফাইড ওপিনিয়ন দেওয়ার পরেও ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট, আনডিটেক্টেড ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট থাকলেও থাকতে পারে। এই জিনিসটা 2019 অনার্স অডিটরস রেসপন্সিবিলিটি প্যারাগ্রাফে যোগ করা হয়েছে। এর পরের যে প্যারাগ্রাফটা সেটা হচ্ছে আদার রিপোর্টিং রেসপন্সিবিলিটিস, যেটা ISO 700 অনুযায়ী আমরা যেটা টাইটেল বলি রিপোর্ট অন আদার লিগাল অ্যান্ড রেগুলেটরি রিকোয়ারমেন্টস। এটার ক্ষেত্রে যেটা করা উচিত, যে দেশের যে ল অফ দ্য ল্যান্ড বা যে জুরিসডিকশনে যে লিগাল যে বাইন্ডিংসগুলো আছে অডিট রিপোর্টে দেওয়ার জন্য, সেই জিনিসগুলো এখানে উল্লেখ করতে হয়। আমরা যদি বাংলাদেশের পার্সপেক্টিভে বলি, বাংলাদেশের পার্সপেক্টিভে কোম্পানিজ অ্যাক্ট 1994, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ রুল 1987, ইট ইজ ইন্টারেস্টিং। আমরা অলরেডি জানি যে 1987 এর সেক রুলটা বাদ গেছে, বাদ যে এসেছে সেক রুলস 2020, বাট স্টিল আমরা এখনো 1987 এর একটা ক্লজ এখনো আমরা অডিট রিপোর্টে দিয়ে যাচ্ছি, এবং আমার মনে হয় এখন অডিটররা চাইলে এটা বাদ দিতে পারে, যেহেতু 2020 সালের সেকের রুলের মধ্যে ওই বিষয়টা উল্লেখ করা নাই। ব্যাংক কোম্পানি অ্যাক্ট 1991, বিশেষ করে তার সেকশন 39, সেখানে কিছু এডিশনাল ইনফরমেশন অডিটরকে তার অডিট রিপোর্টে দিতে হয়, প্লাস বাংলাদেশ ব্যাংকের BRPT সার্কুলার অনুযায়ী কিছু এডিশনাল ইনফরমেশন তাকে অডিট রিপোর্টে দিতে হয়। দেন ইন্স্যুরেন্স রুলস 1958, এটা অনুযায়ী আমাদের যে লাইফ এবং জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানিজগুলো আছে তাদের একটা স্পেশাল ডিসক্লোজার এখানে দেওয়া হয়। সো আমরা যদি ওয়ান বাই ওয়ান আসি, ফর অ্যান আনলিস্টেড কোম্পানি আদার দ্যান এ ব্যাংক অর ইন্স্যুরেন্স কোম্পানি, এখানে যে দেখেন উই অলসো রিপোর্ট দ্যাট, আমরা ABC এখানে তিনটা ইনফরমেশন আমরা এখানে যোগ করেছি। যে আমরা প্রথমটাতে বলা হয়েছে যে আমাদের যে ধরনের ইনফরমেশন এবং এক্সপ্লানেশন দরকার সেটা আমাদের অডিট পারপাজে সেটা আমরা অডিটরের কাছ থেকে ম্যানেজমেন্টের কাছ থেকে পেয়েছি, এবং আমরা এটা ডিউ ভেরিফিকেশনও করেছি। দেন বিতে আমরা বলি যে ইন আওয়ার ওপিনিয়ন প্রপার বুকস অফ অ্যাকাউন্টস রিকোয়ার্ড বাই ল হ্যাভ বিন কেপ্ট বাই দ্য কোম্পানি, এবং আমাদের এক্সামিনেশনের জন্য এটা দেওয়া হয়েছে। দেন সিতে আমরা বলি দ্য কোম্পানিজ ব্যালেন্স শিট অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডিল্ট উইথ বাই দ্য রিপোর্ট আর ইন এগ্রিমেন্ট উইথ দ্য বুকস অফ অ্যাকাউন্ট অ্যান্ড রিটার্নস। এই যে ABC, এটা যে আমরা আনলিস্টেড কোম্পানির ক্ষেত্রে উই অলসো রিপোর্ট দ্যাট বলে ইউজ করি, দিস ইজ দ্য রিকোয়ারমেন্ট অফ কোম্পানিজ অ্যাক্ট 1994। কোম্পানিজ অ্যাক্ট 1994 এ বলা আছে এই জিনিসগুলো আমাদেরকে অডিট রিপোর্টে দিতে হবে। আমরা যদি একটা লিস্টেড কোম্পানির কথা বলি, বাট আদার দ্যান ব্যাংক অ্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানি, সেখানে ABCর পরে আমাদেরকে আরেকটা জিনিস বলতে হয়, দ্য এক্সপেন্ডিচার ইনকার্ড ওয়াজ ফর দ্য পারপাস অফ দ্য কোম্পানিজ বিজনেস। এইটার এই রিকোয়ারমেন্টটা ছিল সেক রুল 1987 এ। এই অনুযায়ী এতদিন আমরা অডিটরে এটা দিয়ে আসছি, বাট সেকের যে নতুন রুল 2020-তে এসেছে, 2020 সালে এসেছে, সেখানে কিন্তু এই অপশনটাকে আর ইনক্লুড করা হয়নি। সো আমার মনে হয় যে অডিটরদের এখন এই ডি নাম্বারটা তারা ইউজ না করলেও পারে, এবং আমার মনে হয় সবাই মিলে সম্মিলিতভাবে এই ডি নাম্বারটা এখন তারা বাদ দিতে পারে, যেহেতু সেক রুল 1987 এখন এক্সিস্টই করে না, যেটা রিপিল্ড হয়ে গেছে, তার একটা ক্লজ এখন আসলে অডিট রিপোর্টে ইউজ না করাই উচিত। এরপরে আসে ফর এ লিস্টেড ব্যাংকিং কোম্পানি। ফর এ লিস্টেড ব্যাংকিং কোম্পানিতে এই এ থেকে ডির পরে আমরা আরো বিশাল একটা লিস্ট দেখতে পাই। আমরা যদি একটা লিস্টেড ব্যাংক কোম্পানির অডিট রিপোর্ট দেখি, যে জিনিসগুলো এডিশনাল ইনফরমেশন এখানে যায়, তার সবচেয়ে মেজর রিকোয়ারমেন্ট এসেছে সেকশন 39 অফ কোম্পানিজ ব্যাংক কোম্পানি অ্যাক্ট 1991। ব্যাংক কোম্পানি অ্যাক্টের সেকশন 39-এ এই জিনিসগুলোর কথা বলা আছে। প্লাস আরো দুইটা এডিশনাল তথ্য আমরা দেই, যেটা BRPT সার্কুলারে বলা আছে, যে আমরা 80% রিস্ক ওয়েটেড অ্যাসেট কাভার করেছি অডিটের ক্ষেত্রে, এবং আমরা কত ম্যান আওয়ার অডিট করেছি সেটাও আর একটা BRPT সার্কুলারের রিকোয়ারমেন্ট। এই জিনিসগুলো আমরা এডিশনালি ব্যাংকিং কোম্পানির অডিট রিপোর্টে দিয়ে থাকি। আর ইন্স্যুরেন্স কোম্পানির ক্ষেত্রে যদি আমরা বলি, A to D এর বাইরে যেটা ম্যানেজমেন্ট ফি নিয়ে যে রিকোয়ারমেন্টটা, সেটা আমরা ইন্স্যুরেন্স যে রুল 1958-এর যে রুল, সেই রুল অনুযায়ী আমরা দিয়ে থাকি। আপনারা জানেন যে আমাদের 1938-এর বদলে আমাদের যে নতুন ইন্স্যুরেন্স অ্যাক্ট এসেছে 2010, বাট এরপরে আসলে নতুন কোনো রুল আসে নাই। সো আমরা এখনো 1958-এর রুলটাই ইউজ করছি। সো ওই রুল অনুযায়ী
জেনারেল ইন্স্যুরেন্স এবং লাইফ ইন্স্যুরেন্সের জন্য দুইটা ডিফারেন্ট রুলের রেফারেন্স আছে, সেই রেফারেন্সটা আমাদেরকে অডিট রিপোর্টে উল্লেখ করতে হয়। নেম অফ দ্য এনগেজমেন্ট পার্টনার, এই রিকোয়ারমেন্টটা 2019 সালের আগে ছিল না, যে এনগেজমেন্ট পার্টনারের নামটা অডিট রিপোর্টে উল্লেখ করতে হবে। 2019 অনওয়ার্ডস অডিট রিপোর্টে এটা উল্লেখ করার কথা বলা আছে, বাট দিস ইজ নট ম্যান্ডেটরি। বলা হচ্ছে যে যদি কোনো সিগনিফিক্যান্ট পার্সোনাল সিকিউরিটি থ্রেট থাকে তাহলে দোজ চার্জ উইথ গভর্নেন্সকে ইনফর্ম করে অডিটর চাইলে এই এনগেজমেন্ট পার্টনারের নামটা অডিট রিপোর্টে উল্লেখ নাও করতে পারে। কিন্তু এই নতুন এই নিয়মটা আসার পরে 2019 অনওয়ার্ডস আসলে আমাদের দেশের অডিটররা তাদের নামটা উল্লেখ করতো না, বাট তখন আমাদের যে এফআরসি ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল তারা লেটার কমিউনিকেট করলো, লেটারের মাধ্যমে কমিউনিকেশন করলো আইসিএবির প্রেসিডেন্টের সঙ্গে, এবং তারা বলে দিল যে ম্যান্ডেটরিলি এটা এখন অডিটরকে তাদের অডিট রিপোর্টে উল্লেখ করতে হবে। সো এরপর থেকে আমাদের অডিটররা তাদের এনগেজমেন্ট পার্টনারের নাম অডিট রিপোর্টে উল্লেখ করে থাকে। সো ক্রিটিক্যালি যদি আমরা চিন্তা করি, কোনো অডিটর যদি তার সিগনিফিকেন্ট সিকিউরিটি থ্রেটের আসপেক্টে তার নামটা অডিট রিপোর্টে না দিতে চাই, তাহলে তাকে দুই জায়গায় কমিউনিকেশন করতে হবে বাংলাদেশের পার্সপেক্টিভে। একটা হচ্ছে ওই কোম্পানির দোজ চার্জ উইথ গভর্নেন্স, আর একটা হচ্ছে এফআরসি। দুই অথরিটির কাছ থেকে পারমিশন নিয়ে দেন সে তার নামটা ইউজ না করলেও পারে, যদিও আমাদের এখনকার জেনারেল প্র্যাকটিস যেটা সবাই তাদের নামটা উল্লেখ করে। অডিটর সিগনেচার, অবশ্যই অডিট রিপোর্ট সাইন হতে হবে। সাইন যদি না হয় অডিট রিপোর্ট, তাহলে তার কোনো ভ্যালুই নাই। আইএসএ 700 অনুযায়ী এটা হতে পারে ইন দ্য নেম অফ দ্য অডিট ফার্ম অর পার্সোনাল নেম অফ দ্য অডিটর অর বোথ, যে দেশের যে জুরিসডিকশনে যেটা অ্যাপ্লিকেবল। এই এনগেজমেন্ট পার্টনারের নাম থাকার আগে আমাদের দেশে যেটা হতো, যেহেতু পার্টনারশিপ কোম্পানিতে পার্টনারের লায়াবিলিটি আনলিমিটেড, সো অডিট রিপোর্ট সাইন করা হতো ইন দ্য নেম অফ অডিট ফার্ম। বাট এই এনগেজমেন্ট পার্টনারের নামটা উল্লেখ করার পর থেকে আমাদের দেশের পার্সপেক্টিভে এখন আমাদের যেটা করা হয় যে অডিট রিপোর্টটা সাইন করা হয় ইন দ্য নেম অফ এনগেজমেন্ট পার্টনার। নেক্সট অন হচ্ছে অ্যাড্রেস। নর্মালি যে লোকেশন বা যে সিটিতে সিএ ফার্ম অপারেটেড হয় সেই লোকেশনে সেই সিটির নামটা উল্লেখ করতে হয়। যেমন ঢাকা হলে ঢাকা, চিটাগং হলে চিটাগং, খুলনা হলে খুলনা, রাজশাহী হলে রাজশাহী, বরিশাল হলে বরিশাল, রংপুর হলে রংপুর, সিলেট হলে সিলেট, ময়মনসিংহ হলে ময়মনসিংহ, এরকম। ডেট, লাস্ট বাট নট দ্য লিস্ট, খুবই গুরুত্বপূর্ণ একটা এলিমেন্ট অডিট রিপোর্টের, যে অডিটর অডিট রিপোর্টের কোন ডেটটা ইউজ করবে। এখানে দেখেন দুইটা জিনিসের কথা স্পেসিফিক্যালি বলা আছে, যে এই দুইটা কন্ডিশন যদি ফুলফিল না হয় তখন অডিটরকে ধরে নিতে হবে যে সে অডিট রিপোর্ট ইস্যু করার জন্য সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট অডিট এভিডেন্স গ্যাদার করে নাই। কি জিনিস? all the statements that comprise the financial statements including the related notes have been prepared, complete set of financial statement যতক্ষণ সে না পাবে, and those with the recognized authority have asserted that they have taken responsibility for those financial statements. That means আমরা যদি কোম্পানির কথা বলি আমাদের দেশের পার্সপেক্টিভে, একটা কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট অথেন্টিকেট বা অ্যাপ্রুভ করে বোর্ড মিটিংয়ে বোর্ড অফ ডিরেক্টরস। সো বোর্ড মিটিংয়ে বোর্ড অফ ডিরেক্টরস ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যাপ্রুভ করার আগ পর্যন্ত অডিটর তার অডিট রিপোর্টে ডেট ইউজ করতে পারবে না। নেক্সট প্যারাগ্রাফে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে আমরা জানি যে আইএসএ 560 অনুযায়ী আমাদেরকে সাবসিকুয়েন্ট ইভেন্ট দেখতে হয়। সো অডিটর সাবসিকুয়েন্ট ইভেন্ট এর রিলেটেড তার অডিট রিপোর্ট পর্যন্ত সমস্ত তথ্য প্রমাণ যেগুলো সিগনিফিকেন্ট তার প্রয়োজনীয় সেগুলো তাকে গ্যাদার করতে হবে। তাহলে ফাইনালি আমরা যেটা বলতে পারি, the date of the auditor's report should not be before the date of approval of the financial statements by the board or competent authority. এখানে কম্পিটেন্ট অথরিটি বলা হচ্ছে যেমন কোম্পানির জন্য বোর্ড অফ ডিরেক্টরস, পার্টনারশিপ ফার্মের জন্য বোর্ড অফ পার্টনার্স, সোল প্রোপাইটরশিপের জন্য তার যে ওনার,
কোনো এনজিও বা ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের জন্য তার গভর্নিং বডি বা তার ট্রাস্টি বোর্ড। সো অ্যাপ্লিকেবল কেজে যেটা হবে সেটা। তো আমরা যদি কোম্পানির কথা বলি, একটা কোম্পানির বোর্ড মিটিংয়ে ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যাপ্রুভ হওয়ার আগ পর্যন্ত কোনো ডেট অডিটর তার অডিট রিপোর্টে ইস্যু করতে পারবে না। আমাদের দেশের পার্সপেক্টিভে যেটা এতদিন জেনারেল প্র্যাকটিস ছিল, যে যেদিন বোর্ড মিটিং হয় ওই দিনই আমরা অডিট রিপোর্টের ডেট ইস্যু করতাম। যদিও আমাদের কোম্পানি আইনে বলা হয়েছে যে বোর্ড অ্যাপ্রুভ করার পরে আমরা এটা করব, পরে এটা কত দিন বা সময় এই জিনিসটা উল্লেখ করা নাই। এরপরে যেটা হয়েছে যে এফআরসি থেকে বলা হয়েছে আইসিএবি কে যে আপনাদের মেম্বারদেরকে বলবেন যে যেদিন বোর্ড মিটিং হয় বেটার এর পরের 2-1 দিন 3 দিন পরের কোনো ডেট যদি তারা ইউজ করে সেটা ভালো হয়। সো এখন আমরা যেটা করি অনেক ক্ষেত্রে যেদিন বোর্ড মিটিং হয় সেদিনের ডেটও ইউজ করি, বা এরপরে আমরা যে ডিবিসি নাম্বার নেই, ডিবিসি নাম্বার যেদিন নেই হয়তো বোর্ড মিটিংয়ে 2-3 দিন পরে, ওই ডিবিসি নাম্বার যেদিন নেই সেই দিনই আমরা ইউজ করি। সো এটা যেটা হতে পারে বোর্ড মিটিংয়ের ডেট অথবা ওর পরের কোনো ডেট, বাট আমাদেরকে মাথায় রাখতে হবে এই ডেটটা যেন বোর্ড মিটিং থেকে বেশি দূরে না যায়, কারণ আমরা জানি যে আমাদের অডিট রিপোর্টের ডেট পর্যন্ত আইএসএ 560 সাবসিকুয়েন্ট ইভেন্ট অনুযায়ী আমাদের রেসপন্সিবিলিটি বজায় থাকে। সো যত পরের ডেটে যাব আমাদের শোল্ডারে তত রেসপন্সিবিলিটি কিন্তু যোগ হবে। এই জন্য বোর্ড মিটিং এর পরেই যত দ্রুত সম্ভব ডিবিসি নিয়ে অডিট রিপোর্টের ডেট মেনশন করে আমাদের উচিত অ্যাজ অ্যান অডিটর অডিট রিপোর্ট ইস্যু করা। আশা করি আইএসএ 700-এ যে বিষয়গুলো উল্লেখ করা আছে আপনারা বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।